নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি ত্রিপুরা টিটেট পেপার 2 এর জন্য সোশ্যাল সায়েন্স টপিক ভারতের রাষ্ট্রপতি থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যাতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেন। ঠিক আছে, তো আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে সেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন। তো আমরা সবাই জানি যে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ওনার বয়স হতে হবে 35 বছর। তো মনে রাখবেন, ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কিন্তু 35 বছর হওয়া প্রয়োজন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন। তো ওটা জেনারেলি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। তারপর 3 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির মনোনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা সংসদে প্রস্তাবিত হতে হবে। তো ভারতের রাষ্ট্রপতির মনোনয়নপত্র কতজন নির্বাচকের দ্বারা সংসদে উপস্থাপিত হতে হবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা কিন্তু 50 জন সদস্যদের দ্বারা নির্বাচিত হতে হবে, নির্বাচকের দ্বারা সংসদে প্রস্তাবিত হতে হবে, তবেই কিন্তু ওনাকে কি করা হবে, রাষ্ট্রপতি হিসাবে মান্যতা দেওয়া হবে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখে নেই, কত নং ধারায় ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেট 2024 এর জন্য অবশ্যই মনে রাখবেন কত নং ধারায় ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। তো রাষ্ট্রপতি নির্বাচনের যে কথাটা সেটা কিন্তু 54 ও 55 এই দুটি যুগ্ম ধারাতে কিন্তু উল্লেখ করা রয়েছে। 54 ও 55 নং ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের পুরো ডিটেলস দেওয়া রয়েছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত ইলেকটোরাল কলেজ কাকে নির্বাচিত করেন। অর্থাৎ কেন্দ্রীয় রাজ্যসভার দ্বারা নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত যে ইলেকটোরাল কলেজ, তারা কাকে নির্বাচিত করেন, সেখানে কিন্তু ঠিক করা হয় যে রাষ্ট্রপতি হিসাবে কাকে তারা নির্বাচিত করবেন। তো কাকে নির্বাচিত করেন, রাষ্ট্রপতিকে। ক্লিয়ার। এবার 6 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কীরূপ। তো ভারতে যে রাষ্ট্রপতি নির্বাচনটা হয় সেটার পদ্ধতি বা সিস্টেমটা কীরূপ হতে পারে। তো সেটা হলো একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমেই কিন্তু ভারতে কি করা হয়, রাষ্ট্রপতি নির্বাচন করা হয়ে থাকে। ক্লিয়ার। এবার 7 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও গণনার দায়িত্ব কার উপর রয়েছে। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও গণনার দায়িত্ব যার উপর রয়েছে তা হলো ভারতের নির্বাচন কমিশনের উপর কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও গণনার দায়িত্ব কিন্তু রয়েছে। ক্লিয়ার। এবার আমরা 8 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে কোনো ডিসপুটের ক্ষেত্রে কার মতামত চূড়ান্ত বলে গণ্য করা হয়। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন করার ক্ষেত্রে গিয়ে যদি কোনো ধরনের ঝগড়া বা কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হয়, তাহলে কার মতামতকে চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। তো সেটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতির রায়কে কিন্তু সর্বোচ্চ যে বিচারপতি রয়েছেন ওনার রায়কেই কিন্তু চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। ক্লিয়ার। সুপ্রিম কোর্টের হবে আনসারটা। এবার 9 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠের কথা বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন রাষ্ট্রপতি যে শপথ বাক্য পাঠ করেন সেটা কিন্তু সংবিধানের 60 নং ধারায় কিন্তু মেনশন করা রয়েছে। ক্লিয়ার। এবার 10 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে। তো রাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান উনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্বে নিযুক্ত হন। তারপর 11 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বাই চান্স সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি উনি অনুপস্থিত থাকলে তার দায়িত্ব কে পালন করবেন, সেটা কিন্তু পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ যিনি রয়েছেন, উনি কিন্তু কাকে, রাষ্ট্রপতিকে তখন শপথ বাক্য পাঠ করাবেন। ক্লিয়ার। এবার 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি তার যখন কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি চান যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র যার কাছে প্রেরণ করবেন উনি হলেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির কাছে কিন্তু উনার পদত্যাগপত্র জমা করবেন। ক্লিয়ার।
এবার 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে বিদায়ী রাষ্ট্রপতি অর্থাৎ যিনি পদত্যাগ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনের প্রার্থী হতে পারেন। তো সংবিধানের কিন্তু 57 নং ধারায় কিন্তু বলা হয়েছে যে যে রাষ্ট্রপতি একবার কি হয়েছেন পদত্যাগ করে ফেলেছেন উনি কিন্তু পুনরায় নির্বাচনের জন্য প্রার্থী হতে পারবেন, সেটা কিন্তু সংবিধানের 57 নং ধারায় কিন্তু মেনশন করা রয়েছে। ক্লিয়ার? এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির মাসিক বেতন কত টাকা। তো মনে রাখবেন রাষ্ট্রপতির মাসিক বেতন কিন্তু নর্মালি কত হয়ে থাকে, 1.5 লক্ষ টাকা মাসিক বেতন। এই জায়গাতে আমি আরেকটা কোয়েশ্চেন বলে দেই। তো যদি আসে যে রাষ্ট্রপতির পেনশন অর্থাৎ যখন তিনি চাকরি থেকে কি হয়ে যাবেন, রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন কিন্তু ওনার যে মাসিক বেতনটা থাকবে সেটা থাকবে কিন্তু 9 লক্ষ টাকা। এমনি জেনারেলি আমাদের কত হয়ে থাকবে রাষ্ট্রপতির মাসিক বেতন, সেটা সাধারণত 1.5 লক্ষ টাকা হয়ে থাকবে। আর যখন তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন অর্থাৎ পেনশন অবস্থায় ওনার যে মাসিক বেতন হবে সেটা কিন্তু 9 লক্ষ টাকা হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা 15 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতির কথা উল্লেখ রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বিভিন্ন এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, রাষ্ট্রপতি পদচ্যুতির যে ঘটনাটা সেটা কিন্তু সংবিধানের 61 নং ধারায় উল্লেখ রয়েছে। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি উপস্থাপিত হতে পারে কোথায়। তো রাষ্ট্রপতির যে পদচ্যুতির যে বিষয়টা অর্থাৎ ইমপিচমেন্টের যে বিষয়টা, যে ব্যাপারটা সেটা কিন্তু লোকসভা কিংবা রাজ্যসভায় সেটা কিন্তু উপস্থাপিত করা হয়ে থাকে, লোকসভা কিংবা রাজ্যসভায়। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের প্রস্তাব আইনসভার যে কোনো একটি কক্ষে উপস্থাপিত হলে তার পক্ষে কত শতাংশ স্বাক্ষর থাকা প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রপতিকে যে ইমপিচমেন্ট করা হবে সেই প্রস্তাবটা কিন্তু আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই দুটি কক্ষ কিন্তু থাকে আইনসভার, আমরা জানি। এবং সেখানে উপস্থাপিত হলে তার পক্ষে কত শতাংশ স্বাক্ষর থাকা প্রয়োজন, কত শতাংশ স্বাক্ষর থাকলে পরে তাকে কিন্তু ইমপিচমেন্ট করা হবে, সেটার এগেনস্টে বলা হয়েছে যে 25% স্বাক্ষর কিন্তু থাকা চাই, তবেই কিন্তু একজন রাষ্ট্রপতিকে তাকে কি করা হবে, ইমপিচমেন্ট করা হবে। ক্লিয়ার? 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়। তো মনে রাখবেন কোনো রাষ্ট্রপতিকে যদি কি করতে হয়, ইমপিচমেন্ট করতে হয়, তাহলে কিন্তু সেটার প্রস্তাব কিন্তু সংসদে 14 দিন আগে দিতে হবে, 14 দিন আগে সংসদকে জানাতে হবে। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংসদে উত্থাপিত প্রস্তাবটি কত শতাংশ সাংসদ দ্বারা সমর্থিত হলে অর্থাৎ সংসদের সদস্য দ্বারা সমর্থিত হলে রাষ্ট্রপতি বরখাস্ত হবেন। তো যখন সংসদে সেটাও কি করা হবে, উপস্থাপন করা হবে, তখন কিন্তু সংসদের যে সকল সদস্য রয়েছে তার মধ্যে 2/3 সদস্য যদি চান যে ওনাকে ইমপিচমেন্ট করা হোক, তবেই কিন্তু তিনি কি হবেন, ইমপিচমেন্ট হবেন, অন্যথায় না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবার আমরা 20 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রক্রিয়ায় কোন সদস্যরা অংশগ্রহণ করতে পারেন না। তো মনে রাখবেন রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রক্রিয়ায় শুধুমাত্র বিধানসভার সদস্যরা কিন্তু অংশগ্রহণ করতে পারেন না, তারা কিন্তু আবার রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু বিধানসভার যে সকল সদস্য রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তারা শুধুমাত্র ইমপিচমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। ক্লিয়ার? 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন রাষ্ট্রপতির পদ যখন শূন্য হয়ে যায় তখন কিন্তু উপরাষ্ট্রপতি সেই পদটা বা সেই দায়িত্বটা পালন করেন, এবং সেটা কিন্তু সর্বাধিক 6 মাসের জন্য দায়িত্ব পালন করেন। এর মধ্যেই কিন্তু উনাকে কি করতে হবে, মানে আবার নতুন করে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে, অন্যথায় 6 মাস পর্যন্ত উনার মেয়াদ, উপরাষ্ট্রপতি হিসাবে তিনি রাষ্ট্রপতির পদটাকে কি করতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। ক্লিয়ার? এবার 22 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির পদ শূন্যতার কথা উল্লেখ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির পদ শূন্যতার কথা বলা হয়েছে। তো রাষ্ট্রপতির পদ শূন্যতার কথা বলা হয়েছে কিন্তু সংবিধানের 65 নং ধারায়। 65 নং ধারায় কিন্তু রাষ্ট্রপতির পদ শূন্যতার ব্যাপারে পুরো ডিটেলস মেনশন করা রয়েছে। 23 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কয় মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আমি পূর্বেই বলেছি সেটা 6 মাসের মধ্যেই কিন্তু নিয়োগ করে দিতে হবে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত সকল কাজ কার হাতে সম্পন্ন হয়। তো কেন্দ্রীয় সরকারের যে সকল শাসন সংক্রান্ত কাজ রয়েছে সেটা কিন্তু কে সম্পন্ন করেন, রাষ্ট্রপতির মাধ্যমে এই সকল কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। ক্লিয়ার?
এবার 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 জন্য। তো রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতার কথা উল্লেখ রয়েছে কিন্তু 77 এর 1 নং ধারায় কিন্তু রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত পুরো ডিটেলস মেনশন করা রয়েছে। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি নিজে বা তার অধস্তন কর্মচারীদের দ্বারা শাসন সংক্রান্ত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন, মানে শাসন সংক্রান্ত যে সকল কাজ রয়েছে বা শাসন সংক্রান্ত যে সকল ক্ষমতা, সেগুলো রাষ্ট্রপতি তিনি চাইলে নিজে করতে পারেন কিংবা তার অধীনে যে সকল কর্মচারী রয়েছে তাদের দিয়ে করাতে পারেন। তো এটি সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা হয়েছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা হলো সংবিধানের 53 নং ধারায় কিন্তু এরকমটা একটা নির্দেশিকা জারি করা হয়েছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারত সরকারের শাসন কার্য পরিচালনা সম্পর্কিত মন্ত্রিসভার সিদ্ধান্তসমূহ রাষ্ট্রপতির কাছে জানাতে কে বাধ্য থাকেন? অর্থাৎ ভারত সরকারের যে সকল শাসন কার্য সম্পর্কিত কাজ রয়েছে সেগুলি মন্ত্রিসভার সিদ্ধান্তসমূহ, অর্থাৎ মন্ত্রিসভায় যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো কিন্তু রাষ্ট্রপতির কাছে জানাতে বাধ্য থাকেন কে? সেটা হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু কাকে জানাতে বাধ্য থাকেন? রাষ্ট্রপতিকে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রায়শই আসে এবং সেই কারণে আমি কিন্তু সবটি এখানে দিয়ে দিয়েছি। যেমন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রাজ্যসভার সদস্য, অ্যাটর্নি জেনারেল, কেগ, নির্বাচন কমিশনার, রাজ্যপাল এবং ইউপিএসসির সকল সদস্যদের কে নিয়োগ করতে পারেন? প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রাজ্যসভার সদস্য, অ্যাটর্নি জেনারেল, কেগ, নির্বাচন কমিশনার, রাজ্যপাল এবং ইউপিএসসির যে সকল সদস্য রয়েছে তাদেরকে কিন্তু নিয়োগ করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। ক্লিয়ার? এবার আমরা 29 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে রাজ্যপালকে অপসারণের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? অপসারণের, এটা অপসারণের হবে, ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন, এটা অপসারণের হবে। রাজ্যপালকে অপসারণের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? সেটা কিন্তু রাষ্ট্রপতির হাতেই কিন্তু ন্যস্ত রয়েছে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যেখানে বলা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? মনে রাখবেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারাই কিন্তু নিযুক্ত হয়ে থাকেন। তো এই ছিল রাষ্ট্রপতি থেকে 30 কোয়েশ্চেন। আশা করি এই 30 কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।